জামায়াত ইসলামের রাজনীতি করার অধিকার আছে কিনা এই প্রশ্নগুলো আসলে আমাদের সামনে হাজির হয়েছে, এবং এইরকম সময় আমি মনে করি এনসিপির তার অবস্থান জানানো দরকার। জোটে থাকলেও তাদের অবস্থান জানানো জরুরি ছিল। এক্স হ্যান্ডেলের একটা স্ট্যাটাস নিয়ে তারা দাবি করছে এটা হ্যাকড হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হয় আসলে হ্যাক হয়নি, সেখানে আরো অত্যন্ত আপত্তিকর কথা বলেছে। এটা ঠিক আছে, জামাতের সাথে আমরা একটা নির্বাচনী ধরেন অ্যালায়েন্স করেছি, কিন্তু জামাতের সবকিছুর দায় দায়িত্ব তো নিব না। সংবিধান একদিকে নারীর সমান অধিকার, কর্মসংস্থান এবং নেতৃত্বের নিশ্চয়তায়, অন্যদিকে একটি বড় রাজনৈতিক দলের নেতার মন্তব্য ঘিরে প্রশ্ন উঠে নারীর বাইরে কাজ করা, নেতৃত্ব দেওয়া বা স্বাধীনভাবে চলাফেরা আদৌ গ্রহণযোগ্য বলে বিবেচিত হচ্ছে কিনা। আর এই বাস্তবতায় জামায়াত ইসলামের সঙ্গে রাজনৈতিক দলের জোট যাদের রয়েছে তাদের অবস্থান, দায় এবং নৈতিক পরিস্থিতি কি দাঁড়াচ্ছে, সেই সকল প্রশ্নই সাধারণ মানুষ জানতে চায়। কারণ মানুষের বিশ্বাস, আস্থা ছিল 24-এর পর এই দেশ হবে সকলের, নারী পুরুষ, উঁচু নিচু, ধনী গরিব সবাইকে সমান রেখে এক কাতারে দাঁড়াবে সবাই, মানুষের পরিচয় হবে সবাই বাংলাদেশি হিসেবে। দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা আজকে প্রশ্নগুলোর উত্তর খুঁজবার চেষ্টা করব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাতে চাই মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি, অতিথি আছেন দুজন আমাদের সঙ্গে। শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই ডক্টর জাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক। আর তারপরেই আমাদের সঙ্গে রয়েছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এবং সদস্য নির্বাচন পরিচালনা কমিটি এনসিপি। আজকে আলোচনার বিষয় আমরা ঠিক করেছি নারী নেতৃত্ব এবং এর বাস্তবতা। আমন্ত্রণ আপনাদের দুইজনকে, নিশ্চয়ই ভালো আছেন। ফরিদুল হক, আপনাকে দিয়ে আসলে প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করব, যেটি আসলে আমরা বলছিলাম যে জামাতের সঙ্গে জোট করার পর এনসিপির নৈতিক অবস্থান কি। একের পর এক যখন জামাতের নারীদের অংশগ্রহণমূলক রাজনীতি নিয়ে আমরা যে মন্তব্যগুলো শুনছি, দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে এনসিপির অবস্থান কি, এনসিপি কতখানি নীতিগত জায়গা থেকে এগুলোকে সমর্থন করে, এই ধরনের সিদ্ধান্তের সাথে একমত, অথবা যদি দ্বিমত হয় তাহলে রাজনৈতিক অবস্থানে এক ছাতার নিচে থেকে তারা কিভাবে আগামীতে রাজনীতি করবে। জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। প্রথমত হচ্ছে যে জামাতের সাথে আমাদের একটা নির্বাচনী সমঝোতা হয়েছে, তো স্বভাবতই তাদের সাথে আমাদের রাজনৈতিক এবং নীতিগত বহু জায়গাতে দ্বিমত আছে, এবং দ্বিমত থাকাটাই খুব স্বাভাবিক, না থাকলে আমরা আরেকটা দল কেন করি। তো সেই জায়গা থেকে তাদের যে কোনো নীতিগত প্রশ্ন অবস্থানের দায়িত্ব পুরোপুরি তাদের, এটা নিয়ে আমাদের মানে দায়িত্ব নেওয়ার কোনো স্কোপ নাই কিংবা কোনো প্রশ্নই নেই, এটা প্রশ্নই আসে না। কারণ জামাত এর আগেও ধরেন বিএনপির সাথে জোটে ছিল দীর্ঘ সময়, তো জামাতের সকল নীতিগত অবস্থানের সাথে তো জামাত এই বিএনপি একমত ছিল না, এখন তো থাকার প্রশ্নই আসে না। তো তথাকথিত রাজনৈতিক দলের বাইরে মানুষ মনে করেছে এনসিপির সমর্থন কিন্তু বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ বা যারা বহিরাগত সব মানুষজন পেয়েছে। সুতরাং এনসিপি একটি রাজনৈতিক দল যতখানি, তার থেকে বেশি সাধারণ মানুষের ভরসার জায়গা। সেই জায়গা থেকে আপনি যেটা বললেন যে জামায়াত যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু এনসিপি যখন জামায়াতের সঙ্গে জোটে গেল তারপরে তো আসলে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে কতখানি একীভূতকরণ রাজনীতি করছে এনসিপি, সেই প্রশ্নটাও সাধারণ মানুষের মনে আসে। অবশ্যই বলছি না তাদের প্রশ্নের উত্তর আপনারা দিন, কিন্তু এনসিপি কি মনে করে, এনসিপি কি এই প্রশ্নগুলো দিতে চায়, পরিষ্কার করতে চায়? নীতিগত জায়গাগুলো তো একদম পরিষ্কার, মানে এই জায়গাতে তাদের নীতিগত বেশিরভাগ জায়গাতেই তো আমি বললাম যে একমত নাই, এবং আমাদের এটা আসলে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক জোট না। তো রাজনৈতিক পথ চলা হবে কি না সে নির্বাচনের পরে পরিস্থিতি বলে দিবে। কিন্তু এবং সাধারণত যেটা হয় যে জোটগত নির্বাচনের ক্ষেত্রেও সাধারণত কিন্তু জোটগত ইশতেহার হয়, হ্যাঁ, আবার দলগুলো আলাদা আলাদা ইশতেহারও দেয়। আমরা কিন্তু অলরেডি আমাদের ইশতেহার দিয়ে দিয়েছি, আমাদের কিন্তু আলাদা অবস্থান আছে যে এই জায়গায় আমাদের মানে এর আগে আমাদের 24 দফা, আমরা নির্বাচনে ইশতেহার দিয়েছি 36 দফা, এই জায়গাগুলোতে আমাদের নীতিগত অবস্থান মোটামুটি পরিষ্কার আছে। এখন জামাত তাদের জায়গা থেকে যে ধরনের নীতিগত অবস্থান নেয়, এটার দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে, এটার সবটার দায়িত্ব আমরা নিতে পারবো না। তবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে জামাত যে নীতিগত অবস্থান নেয় সেখানে আমাদের নীতিগত অবস্থানের সাথে যদি খুব সিরিয়াস সাংঘর্ষিক ব্যাপার হয়, আমরা তো অবশ্যই এটাকে পার্সু করার চেষ্টা করব। আচ্ছা, এটাই তো আমাদের জোটের জায়গা থেকে ধরেন এটা আমাদেরকে করতেই হবে। জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জাহিদুর রহমান, আপনার কাছে আসবো। এই যে নারী নেতৃত্ব নিয়ে এখন সমাজে নানা রকম প্রশ্ন হচ্ছে, যে আমাদের রাবির যে প্রশ্নটি আজকে করলেন, উনি বলেছেন যদিও এই আসলে এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ঠিক নয়। আপনাকে একটি স্ট্যাটাস মূলত আমি পড়িয়ে শোনাবো, যে আমাদের আমিরের দেয়া স্ট্যাটাস, তারপরেই আসলে প্রশ্নে যেতে চাই। ওনার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে উনি যে কথাটা লিখেছেন
সেটা দিয়েই শুরু করতে চাই। উনি বলেছেন যে উনি লিখেছেন বেশ কিছু কথা, আমি সেই জায়গাটাতে আসছি, আমাকে একটু খুঁজতে হবে। শুরুতে যে প্রশ্নটা আমি আপনার কাছে করব সেটা হচ্ছে জামাতের আমিরের প্রসঙ্গে এক ধরনের উনি বলেছেন যে বিএনপির পক্ষ থেকে একরকম প্রোপাগান্ডা চালানো হচ্ছে নির্বাচনকে সামনে রেখে, এবং সেই জায়গার স্বচ্ছতার ক্ষেত্রে উনি বলছেন যে আসলে এই জায়গায় আমার দায়বদ্ধতা নেই, এটি এক ধরনের প্রোপাগান্ডা এবং মিথ্যাচার। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নির্বাচনের ঠিক এই সময় এসে আপনার কাছে কি মনে হয় যে কতখানি প্রোপাগান্ডা অথবা প্রোপাগান্ডা শব্দটা মানেই নেগেটিভ তা না, প্রত্যেক দল প্রোপাগান্ডা চালাবে। আচ্ছা, তার আগে একটা ছোট্ট সংশোধনী, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াই না, একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াই। আচ্ছা, প্রত্যেক দলই প্রোপাগান্ডা চালাবে, দেখতে হবে তার কথা সত্যতার উপরে ভিত্তি করে কিনা, এটা হলো মূল আলোচনা। এটা তো করবেই। যেমন ধরুন, আমি ফরিদ ভাইকে খুব মন দিয়ে খেয়াল করছিলাম, তার কথা শোনার চেষ্টা করছিলাম। মানে ফরিদ ভাইয়ের ভয়েস আমি জীবনে কখনো এত স্মুথ, এত সফট, এত ফেবল দেখি নাই। আমরা অনেকদিন টকশো তো করেছি, আমরা মাঠে ফাইট করেছি, আমাদের দীর্ঘ সময়ের সম্পর্ক আছে। উনি কীভাবে কথা বলেন, কীভাবে ভাবেন, ওই সবই জানি। তার মানে খেয়াল করবেন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, উনি এক অর্থে সঠিক যে উনি তো আর ওই দল করেন না, কিন্তু তারপরও একটা ক্রিয়াশীল রাজনৈতিক দল হিসাবে যখন বাংলাদেশের মাঠে এখন এই কথা এসে হাজির হয়েছে, এই রাষ্ট্রে মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এটা বলতে হবে। কারণ আপনি দ্ব্যর্থহীন ভাষায় গ্লোবাল অডিয়েন্সের কাছে ঘোষণা করছেন আল জাজিরাতে যে আপনার দলে কখনো নারী আমির হবেন না, কারণ তিনি প্রেগনেন্ট হন, তিনি ব্রেস্ট ফিড করান। অসময় মাথায় ছোট্ট একটা চিন্তা আসলো, যে বয়সে নারী আমির হওয়ার কথা, সেই বয়সে দুটো জিনিস তার ডিস্টারবেন্স হওয়ার কথা না। আর এগুলো নিয়েই তার কিন্তু এগুলো যদি হয়ও, আমি একটু দর্শকদেরকে পড়ে শোনাতে চাই যে আমাদের আমিরের নারী নেতৃত্ব সম্পর্কে যে মন্তব্য, দর্শক একটু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কোনো নারী কখনোই জামায়াতের আমির হতে পারবেন না, কারণ তিনি আল্লাহর সৃষ্টি অনুযায়ী পরিবর্তনযোগ্য নয়, এটা তিনি উল্লেখ করেছেন। সেই ক্ষেত্রে সৃষ্টিগত সীমাবদ্ধতা কিভাবে নারীর নেতৃত্ব অথবা অংশগ্রহণে বৈধতা দেয় না, একটু সেই বিষয়টাই মূলত জানতে চাই। উনি আসলে একটা প্যান্ডোরাস বক্স খুলেছেন। উনি যদি মনে করেন, এটা নিয়ে বিতর্ক আছে, নারী নেতৃত্ব, এখন নেতৃত্ব বলে কতটুকু নেতৃত্ব, আমির হয় কি সর্বোচ্চ নেতৃত্ব? ধরুন, ওনারা বলছেন ওনারা নারীকে এমপির জন্য নমিনেশন দেবেন, ওনারা ভাইস চেয়ারম্যানের ইলেকশন বহুদিন করেছেন, নারী যে ভাইস চেয়ারম্যান আছে তাদের এই লোকাল গভর্নমেন্টে, ওগুলো কি নেতৃত্ব না? ওনারা নারী নেতৃত্বের অধীনে মন্ত্রী ছিলেন, 2001-06 বেগম খালেদা জিয়ার অধীনে ছিলেন। তো তাহলে উনি কোনটাকে বোঝাতে চাইছেন? যদি ধর্মই ওনার গাইডিং প্রিন্সিপাল হয়, আমি আবারও বলছি, ধর্মে নারী নেতৃত্ব নেই, এটাকে পারমিট করে না, এটা নিয়েও ডিবেট আছে, তারা করুন। তাহলে কি ভোট ঠিক আছে? তাদের নারীরা যে ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন ঠিক আছে? অসংখ্য প্রশ্ন এখন সামনে এসে হাজির হবে। এজন্য বলছি যে বাংলাদেশে আপনি এই রাজনীতি আদৌ করতে পারবেন কিনা, যেটা আমার কনস্টিটিউশনের সাথে কনফ্লিক্ট করে। আমাদের 28(2) আর্টিকেল বলছে, এটা মধ্যে একটু খটকাই ভাবে বলা আছে, নারীরা পুরুষের সমান অধিকার পাবে। বলা উচিত ছিল নারী পুরুষের সমান অধিকার থাকবে, ঠিক আছে, কিন্তু সমান থাকবে। নারী যখন হতে পারছেন না, তিনি এই দেশের কনস্টিটিউশন মানছেন না, তো জামায়াত ইসলামের রাজনীতি করার অধিকার আছে কিনা, এই প্রশ্নগুলো আসলে আমাদের সামনে হাজির হয়েছে। এবং এইরকম সময় আমি মনে করি এনসিপির তার অবস্থান জানানো দরকার। জোটে থাকলেও তাদের অবস্থান জানানো জরুরি ছিল। যদিও আরো ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তার এক্স হ্যান্ডেলের একটা স্ট্যাটাস নিয়ে তারা দাবি করছে এটা হ্যাকড হয়েছে। অবস্থার দৃষ্টিতে মনে হয় আসলে হ্যাক হয়নি, সেখানে আরো অত্যন্ত আপত্তিকর কথা বলেছে। আর জামাত সিরিজ এই কথাগুলো বলছে। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিতে পারি। এটা একটা পাবলিক স্পিচ, জামাত আমির একটা ইয়াংদের সমাবেশে ছিলেন, উনি বলছেন কারা কারা বিয়ে করো, উনি হাত তোলো। যখন হাত তুললো তারপর উনি ঘটকালি, আমাদের তো ঘটকালির দায়িত্ব আছে, একটু ফান করছেন, করতেই পারেন। তারপর বলছেন, উনি পরামর্শ দিচ্ছেন, ঘরে কামলা আনবা না, রানী আনবা। মানে ধরুন আপনিও একজন কর্মজীবী নারী, আমার বোন কর্মজীবী নারী, আপনারা কামলা, এবং তাদেরকে ঘরে নেওয়া যাবে না। উনি পাবলিকলি বলেছেন, আমি চাইলে এটা প্লে করে শোনাতে পারি। রানী থাকবে, ঘরে বসে থাকবে, গোলাপের মতো থাকবে, এসবই বলছেন উনি। ওনার মগজে চিন্তায় তো এগুলো আছেই। কিন্তু আমি প্রশ্নটা যেটা করতে চাইছি সেটা হলো, কেউ একজন স্বাভাবিকভাবে বলা, আর একটা রাজনৈতিক দল ডিসাইড করছে তার আমির কোনোদিন নারী হতে পারবেন না, তার আমির কিন্তু কোনোদিন হিন্দু বা অন্য কোনো ধর্মাবলম্বীও হতে পারবেন না। তাহলে এই রাজনৈতিক দল বাংলাদেশে কিভাবে অপারেট করে? এই প্রশ্নগুলো আমাদের সামনে হাজির হয়েছে এবং এই প্রশ্নগুলো আমাদের সিরিয়াসলি করা দরকার। আমরা একটু শুনি ফরিদুল হকের কাছ থেকে। ফরিদুল হক, এই যে কথাগুলি আমরা শুনলাম একে একে,
আপনারা বলছেন যে এটা জামাতের অভ্যন্তরীণ নীতি, আমি মেনে নিলাম সেই জায়গাটাতে, কিন্তু একজোটে থাকলে এই অভ্যন্তরীণ নীতিতে যেই রাষ্ট্র পরিচালিত হবে বা যেই রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে সেইটার সাথে আপনারা একমত কিনা সেটাও তো একটা প্রশ্ন। সেটা তার আগে আমি জানতে চাই, মানে ফরিদ ভাই আগে যে সংগঠনে ছিলেন, প্রথমে একটা সংগঠন, পরে একটা রাজনৈতিক দল, তারা দীর্ঘদিন কনস্টিটিউশন নিয়ে কাজ করেছেন এবং ওনাদের কনস্টিটিউশন নিয়ে যথেষ্টের বেশি জানাশোনা আছে, আমি এটা জেনে বলছি, তাদের সম্পর্কে আমি জানি। মানে এটা কি কনস্টিটিউশনালও কিনা, আপনি কি পারেন কিনা এই কথা বলতে এবং রাজনীতি করতে, আমি সেটা একটু জানতে চাই। একটা আপনার প্রশ্নটা উত্তর দেই, মানে সেটা হচ্ছে যে একটা দলের অভ্যন্তরীণ মতামত এটা থাকতে পারে, সেটা নিয়ে আমার ইস্যু না। মানে ইস্যুটা বরঞ্চ আমি আপনার কথাটা থেকেই টেনে যদি আমি বলি যে 2001-06 জামাত ইসলামের 2 জন অন্তত মন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায়। 25 বছর পরে এসে হঠাৎ করে তাদের মনে হলো যে নারী আমির হতে পারবে না, নারী প্রধানমন্ত্রী হতে পারবে, এবং এই সময় এসে মানে ধরেন 2001-06 আপনি কল্পনা করেন 2006 সালে বাংলাদেশে ইন্টারনেট অ্যাভেলেবেল ওইভাবে না, অন্তত মোবাইল ফোনে ইন্টারনেট অ্যাভেলেবেল না, কিছু খুব স্বল্প পর্যায়ে ইন্টারনেট ছিল। তার মানে এখন পৃথিবী যত বেশি আমাদের কাছে চলে এসেছে, এরকম একটা সময়ে এসে এই ধরনের মন্তব্য করা আসলেই মানে প্যান্ডোরার বক্স খুলে দেওয়া। এটা আসলে আমি ঠিক জানি না যে কোন জায়গা থেকে এইগুলো আসতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে জামাত সম্পর্কে এটা ঠিক আছে, জামাতের সাথে আমরা একটা নির্বাচনী ধরেন অ্যালায়েন্স করেছি, কিন্তু জামাতের সবকিছুর দায় দায়িত্ব তো নিব না। অবশ্যই দায় দায়িত্ব আমি নেবেন না। না, সবকিছুর দায় দায়িত্ব নিব না। আমি এটা বলি সেটা হচ্ছে যে আমি যে বলছি এই বলার মধ্য দিয়ে আমি এই দায় দায়িত্ব নিচ্ছি না। ব্যাপারটা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন জামাত তার রাজনৈতিক ইতিহাস, আমি জামাতের এটা অনেক নেতাকে আমি এটা বলেছি যাদের সাথে আমার অন্তত কথা হয়েছে, যে জামাত তার 84-85 বছরের রাজনৈতিক ইতিহাসে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে বেশিরভাগ সময় তারা খুব সিরিয়াস ঐতিহাসিক মোমেন্টে জনগণের বিপক্ষে ছিল বেশিরভাগ সময়, এবং তারা কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছে, সুযোগ পেয়ে পেয়ে তারা রিকভার করে করে একটা জায়গায় এসেছে। এসে এখন 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তারা আমি মনে করি একটা মস্ত বড় সুযোগ পেয়েছে। এই সুযোগটাকে যদি তারা কাজে লাগাতে না পারে তাহলে এটা ভবিষ্যতে তাদের জন্যই খুবই মানে ভয়াবহ হবে, এবং ব্যাপারটা হচ্ছে ভয়াবহ এই মাত্রায় যে তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং রাজনৈতিক অস্তিত্ব বিপদের মুখে পড়তে পারে এই যে এই ধরনের ন্যারো ইয়ের মধ্যে ঢুকে যেতে। কেন আমি আপনাদের বলি, আপনি দেখেন আমরা জুলাই সনদের মধ্যে আমরা যে আলোচনা করছি, জুলাই সনদের দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে প্রায় সবগুলো রাজনৈতিক দল অনেকগুলো সাংবিধানিক মূলনীতির প্রশ্নে একমত হয়েছে, অনেক জায়গাতে দ্বিমত আছে, কিন্তু একটা জায়গাতে কেউ কিন্তু দ্বিমত করেনি। মানবিক মর্যাদা, যেটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের ওয়ান অফ দ্য মূলনীতি, মানবিক মর্যাদার প্রশ্নে কেউ দ্বিমত করেনি। মানবিক মর্যাদা কি পুরুষের মর্যাদা? ওটাই তা না, মানবিক মর্যাদা মানুষের মর্যাদা, নারীরাও তো এর মধ্যে ইনক্লুডেড। এখন এই জাহিদ ভাই যেভাবে বললেন যে এটাকে ওনারা যদি মনে করেন যে নারীদেরকে সেকেন্ড ক্লাস বানিয়ে পুরুষদের মর্যাদা মানে মানবিক মর্যাদা মানে পুরুষদের মর্যাদা যদি রিড করেন, তাহলে আধুনিক দুনিয়ায় এই যে সারা পৃথিবী যেভাবে কানেক্টেড, আধুনিক দুনিয়ায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার মতো ব্যাপার হওয়ার জন্য যে ধরনের গ্রহণযোগ্য রাজনৈতিক দল হওয়া দরকার, জামাত এখানে পৌঁছাতে পারবে না। এটা জামাতের এই সমালোচনাগুলো করেছেন কিনা? আমাদের এই সমালোচনাগুলো করছি, পাবলিকলি করছি, ভেতরে করছি, আমাদের এই সমালোচনাগুলো আছে। এই সমালোচনাগুলো নিয়ে এগুলো তাদেরকে দায়িত্ব নিতে হবে, তাদেরকে দায়িত্ব নিয়ে সেগুলো পরিষ্কার করতে হবে। এবং যেভাবে ধরেন এই যে টুইটারের যে স্ট্যাটাসের কথাটা আপনি উল্লেখ করলেন, এটা যদি দীর্ঘ সময় পরে এবং বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমি এটা জানি না ঠিক মানে ইয়েটা কতটুকু, মানে টেকনিক্যাল ব্যাপার আছে তো অনেকগুলো বিষয় আমি এত ফলো করারও সুযোগ পাইনি। যদি সত্যি তাদের কোনো গাফিলতি থেকে প্রশ্ন করা হয় ফরিদুল হক, তখনই তারা অস্বীকার করেন। কথা বলবার জন্য টকশোতে ডাকলেও তারা আসলে আসতে অনীহা প্রকাশ করেন, আসা হয় না, যার কারণে আপনাদেরকে এই প্রশ্নগুলি করতে হচ্ছে, কারণ আপনারা একই জোটে যেহেতু আছেন। আমাদেরকে তো পৌঁছাতে হবে তাদের পর্যন্ত, প্রশ্নের উত্তর জানতে হবে, মানুষের পর্যন্ত যেতে হবে। এই জায়গাগুলোতে যদি জামাত এনসিপি জোট ক্ষমতায় যায় রাষ্ট্রে, যে প্রশ্নটি আপনার কাছে করতে চাচ্ছিলাম, এই অভ্যন্তরীণ নীতিগুলো দিয়েই যদি জামায়াত রাষ্ট্র পরিচালনা করতে চায়, এনসিপি তখন কি করবে? না, এটা আমরা যদি এই জোট যদি ক্ষমতায় যায়, আমাদের 36 দফা আছে, এই 36 দফা বাস্তবায়ন করার জন্য আমাদের যে ফাইট আমরা এটা করব। এই জায়গাতে কোথাও যদি প্রয়োজন হলে নিজেরা যাদের সঙ্গে জোট করেছেন সেই জোটের বিরুদ্ধেও করবেন নিশ্চয়ই, কারণ আমাদের এজেন্ডা তো এটা, আমাদের এজেন্ডা তো ওনাদেরটা না, আমাদের এজেন্ডা তো আমাদেরটা। আমরা তো আমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবো, সেটা জোটে থেকে হোক, সরকারের থেকে হোক, সরকারের বাইরে থেকে হোক, বিরোধী দলের থেকে হোক, যে কোনো ভাবে আমাদের জায়গাটা হচ্ছে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করা। এই জন্য তো আমরা একটা আলাদা রাজনীতি। জাহিদুর রহমান, যেই প্রশ্নটি আপনার কাছে করতে চেয়েছিলাম কিছুক্ষণ আগে, জামাতের আমির তার নিজের ফেসবুক পেজে লিখেছেন
They are trying to trench our campaign through false news and by hacking social media. And let us be very clear about who they are. They are very party attempting the same as today, the same party whose activists attack hijabs, violated and the honor of our mother and sister. And physically beaten and threatened by women in public. বলছে বিএনপির কথা, সরাসরি বলছে বিএনপি ওই সেই দল যেই দল মহিলাদের হিজাব খুলে নিয়েছে টেনে, মহিলাদের উপর গায়ে হাত তুলেছে, রাস্তায় তাদেরকে অপমান করেছে, সেই দলের দ্বারাই তারা মিথ্যা অভিযোগের এই যেই জায়গায় আজকে এসেছে বা যেই অভিযোগ তাদের বিরুদ্ধে, এই পুরো অভিযোগ তাদের বিরুদ্ধে করা হচ্ছে, এটা বিএনপি করেছে। কি মনে হয় আপনার কাছে, মানে এই অভিযোগের সত্যতা কতখানি? প্রথমে আরেক হচ্ছে যে এই দাবিগুলোর কারণ কি, মানে যখনই আমরা দেখছি কোনো কিছুতে কোনো ভুল কোনো কিছু হচ্ছে বিএনপির দিকে যাচ্ছে, সেটা কি কারণে হতে পারে? এটা কি শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ বলে, নাকি সত্যি কোনো কারণ আছে? আর কারণ যদি নাই থাকে তাহলে বিএনপির জবাব কেন দিচ্ছে না? আচ্ছা, প্রথম কথা হলো জনাব শফিকুর রহমান যে অভিযোগ করলেন, আচ্ছা তারও আগে বলে রাখি বিএনপি আর জামায়াত একই দল না, তাদের ইডিওলজিক্যাল একটা বড় পার্থক্য আছে। বিএনপি একটা মধ্যপন্থী দল, যেটা জামাতের লোকজন বলে এটা মানব রচিত আইন দিয়ে চলে, সে মানব রচিত আইনের কথা বলে। জামাত ইসলাম বাংলাদেশ এটা আল্লাহর আইনের কথা বলে, সৎ লোকের শাসনের কথা বলে, তাদের স্লোগান কিন্তু সৎ লোকের শাসন চাই। সুতরাং পলিটিক্যাল রেটরিক প্রোপাগান্ডা আপনি চালাবেন, কিন্তু সেটা ভিত্তি থাকতে হবে। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম, এটা হয়নি, এটার যথেষ্ট পরিমাণ অন্তত যেমন একটু বলে রাখাই ভালো। আমরা বিএনপির ব্রিফিং দেখছিলাম, আমি মাহাদি আমিন মুখপাত্র বলছেন, এবং জামাকে এটার জবাব দিতে হবে, নিশ্চয়ই সেটার তথ্য আছে, নাহলে পাবলিকলি তারা এই তথ্য দিতেন না। অ্যাকাউন্ট হ্যাকড হলো বলছেন যখন সে যে টাইম, যখন স্ট্যাটাসটা আসলো তার 9 ঘন্টা পর বলা হচ্ছে অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। অ্যাকাউন্ট রিকভারি আবার তারা দাবি করছেন খুব অল্প সময়ের মধ্যে করেছেন। আচ্ছা, যদি নাও হতে পারতো, জামাত আমিরের এই ধরনের একটা হ্যাকিং হয়েছে এবং সেখানে এই ধরনের অত্যন্ত আপত্তিকর, আচ্ছা এখানে একটু বলে রাখা ভালো, অত্যন্ত আপত্তিকর আসলে একটা শব্দ, বাকি সব জিনিসগুলো উনি আসলে বলছেন, উনি আল জাজিরাকে বলেছেন, এগুলো ওনাদের মগজে আছে, সবার মগজে আছে। উনি তো মিডিয়াকে জানিয়ে দিতে পারতেন, মুহূর্তে এটা স্প্রেড করতো, তাহলে আর সমস্যা ছিল না। 9 ঘন্টা পর, তার মানে হচ্ছে মানুষ যখন প্রচুর শোরগোল করছে, একটা ব্যাকল্যাশ হলো, তারপর তিনি এই কাজটা করছেন। তারপরে তর্কের খাতিরে ধরে নিলাম এটা হ্যাকড হয়েছিল। উনি কিভাবে জানলেন এটা বিএনপি করেছে? এই যে কারো সম্পর্কে নিশ্চিত না হয়ে এই ধরনের মন্তব্য করা, হ্যাঁ ওনার এই অভিযোগ নিয়ে বলছেন যে বিএনপির রাজনীতি শুরু করেছে, বিএনপি রাজনীতি শুরু করবেন না। যে নারীরা ঘরের বাইরে যায় তাদের জন্য তিনি যে শব্দ ব্যবহার করেছেন ওই উনি না, বা ওই স্ট্যাটাসে যা লেখা হয়েছে, এটা নিয়ে বিএনপি রাজনীতি করবে না? করবে তো, খুব স্বাভাবিক। এমনকি উনি আল জাজিরাকে ইন্টারভিউতে যখন বলছেন যে আমির কোনোদিন নারী হবে না, সেটাও রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু। মানে আজকে আমরা প্রস্তর যুগের আলোচনা করছি এখন বসে বসে, বাংলাদেশে পলিসি নিয়ে কথাবার্তা হওয়ার কথা ছিল, এআই এর যুগ এটা, ফর গডস সেক আমরা কিভাবে এআই ডিল করব কথা ছিল। একজন এসে বলছেন নারী ব্রেস্ট ফিড করে এবং প্রেগনেন্ট হয় বলে সে আমির হতে পারবে না। এইসব আমরা আজকে বসে বসে শুনছি, সব বিএনপি এগুলো নিয়ে রাজনীতি করবে। সো ওই অ্যাকাউন্টে স্ট্যাটাসে যা লেখা হয়েছিল সেটা নিয়ে বিএনপি ক্যাম্পেইন করেছে, সেটার বিরুদ্ধে বিএনপি অ্যাক্টিভিস্টরা কথা বলেছে, তার মানে কি বিএনপিটা করেছে? উনি কিসের প্রমাণের ভিত্তিতে বলছেন? আমি এই কারণেই বলছি যে আপনি প্রোপাগান্ডা চালান, আপনি ক্যাম্পেইন চালান, কিন্তু সেটা বস্তুনিষ্ঠ তথ্যের উপরে হওয়া উচিত। আর তার মতো দলের কাছে এক্সপেকটেশন মাছ হায়ার, কারণ উনি একটা দল করেন যেটার কনস্টিটিউশন যদি আপনি পড়ে থাকেন রাজনৈতিক দলের কনস্টিটিউশন মনে হবে না। প্রতি অক্ষরে প্রতি জায়গায় জামাত আমিরের কর্তব্য, তার যা যা করার কথা, প্রত্যেকটাতে আল্লাহ রসুল তাদের সন্তুষ্টি অর্জন, আল্লাহ সন্তুষ্টি অর্জন, রসুলের নির্দেশিত পথ, এগুলো লেখা আছে। সেই মানুষটা ভয় কথা বলতে পারেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ধন্যবাদ আপনাকে। ফরিদুল হক, যখন এই আলোচনাগুলো আসছে, প্রশ্ন, নানা রকম কথা, আপনারা বললেন নীতিগত জায়গা থেকে আপনাদের অবস্থান ভিন্ন, মেনে নিচ্ছি। ধরুন আগামীতে আপনাদের জোট ক্ষমতায় গেল, সেক্ষেত্রে নারী শিক্ষা, কর্মসংস্থান অথবা ধরেন নেতৃত্ব, এই সবগুলো জিনিসের ক্ষেত্রে প্রাধান্য হবে কার, অর্থাৎ সিদ্ধান্ত কারা নেবে? এটা কি আদর্শ অনুযায়ী এনসিপি নেবে নাকি জামায়াত নেবে? এই ধরনের কোনো আলোচনায় আপনারা এখন গেছেন কিনা? কারণ এটা তো হাই টাইম, আর কিছুদিন পরে ইলেকশন, তারপর গভর্নমেন্ট ফর্ম করবে, তারপরে আসলে দায়িত্বগুলো কাদের কাছে যাবে? না, এটা আদর্শ, মানে এটার ব্যাপারটা হচ্ছে যে প্রথমত হচ্ছে ধরেন আমরা যদি জুলাই সনদ বাস্তবায়ন করি, ঠিক আছে, জুলাই সনদ বাস্তবায়ন হলে সংসদে নারীদের যে ধরেন অংশগ্রহণ, এটা দেওয়ার জন্য সবাই বাধ্য। এরকম রাষ্ট্রীয় অনেকগুলো কি বলে যে
পলিসি আছে কিংবা রাষ্ট্রের অনেকগুলো আইন আছে, কানুন আছে, কিংবা সাংবিধানিক অনেকগুলো কানুন আছে যেগুলো জামাতও মানতে বাধ্য, কারণ সে সেই সংবিধানের অধীনেই পুরো রাজনীতি করছে এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়। সো এখানে ইস্যু নাই। ইস্যুর ব্যাপারটা কি? ইস্যুর ব্যাপারটা হচ্ছে যে ধরেন মানে আপনি নারীদের অংশগ্রহণ, নারীদের নেতৃত্ব কিংবা নারীদের শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য কর্মক্ষেত্রে অন্যান্য উন্নতির ক্ষেত্রে কোন দল কি পলিসি নিচ্ছে। তো আমি তো যেটা বললাম যে আমাদের যে পলিসি, আমাদের যে ইশতেহার, সেটা জোটের মধ্য থেকে বের করে আনাটাই তো আমাদের এখানকার রাজনীতি, এখনকার রাজনীতি। যদি আমরা জোট সহ আমরা সরকার গঠন করতে পারি। আবার এটা তো এককভাবে এমন না যে জামাত একাই নেবে, এটা তো জোটের সাথে নেগোশিয়েট করেই তাকে নিতে পারতে হবে। যদি সে এককভাবে নিতে চায় তাহলে তো আর জোট হবে না, খুব সিম্পল। তো জোট না হলে তখন সেও তো বিপদে পড়বে। তো এই জায়গাটা আছে। আমরা তো আমাদের জায়গা থেকে, যেমন জামাত একজনও নারী প্রার্থী দেয়নি, কিন্তু আমরা যেটা বলেছি মানে অনুযায়ী যেটা 5% দেওয়ার কথা, আমরা 30 জন আমাদের ক্যান্ডিডেট দিয়েছি, 30 জনের মধ্যে 2 জন নারী আছে। যদি আরো বেশি দিতে হতো তাহলে আরো বেশি নারী আমাদের মানে ক্যান্ডিডেট আমরা দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা 15% এর জন্য ফাইট করেছিলেন, আপনারা সেটা ফলো করা উচিত ছিল। 15% এর জন্য আমরা ফাইট করেছি, কিন্তু এটা আসলে অনেক অল্প আসন এবং যে আসনগুলো আমরা টার্গেট করেছি ওই জায়গাগুলোর মধ্যে এইটা মানে করাটা একটু ডিফিকাল্ট ছিল। মানে যাদেরকে আমরা পেয়েছি নির্বাচন করার মতো এবং ওই আসনের ভাগাভাগির মধ্যে যেটা হয় যে এই আসনটা ছাড়া হবে, এটা নিয়ে তো অনেক টানা হ্যাসরা গিয়েছে, এটা আপনি জানেন। ইভেন আমাদের আরও একজন ছিল খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মাহমুদা মিতু, উনিও ওই আসনটা আমরা শেষ পর্যন্ত তো রাখতে পারিনি, ওই আসনটা শেষ পর্যন্ত আমাদেরকে ছেড়ে দিতে হয়েছে। তো ওইটা থাকলে আরও একজন বেশি থাকতো। তো এরকম এটা হয়েছে। ইভেন আমরা তো নারীদের ইস্যুতে, নারীদের নেতৃত্বের ইস্যুতে সম্ভবত আমরাই একমাত্র দল জুলাই সনদে যারা নারীদের সরাসরি অংশগ্রহণের যে প্রশ্ন, মানে নির্বাচনে সরাসরি অংশগ্রহণের যে প্রশ্ন, 100 আসনের যে প্রশ্ন, যেটা প্রস্তাব ছিল, এই প্রস্তাবে আমরাই কিন্তু, এই প্রস্তাব যখন বাতিল করা হয়েছে এখানে কিন্তু আমরাই একমাত্র দল যারা নোট অফ ডিসেন্ট দিয়েছি। আমরা কিন্তু 100 সরাসরি আসনে নারীরা অংশগ্রহণ করবে, এটা কিন্তু আমরা চেয়েছিলাম একদম শুরু থেকে। পাশাপাশি আরেকটা জিনিস আপনি মনে করে দেখেন, সেটা হচ্ছে যে আমাদের যে যখন দল গঠন হয় আমাদের একটা রাজনৈতিক পরিষদ আছে, 10 সদস্যের একটা রাজনৈতিক পরিষদ আছে। সেই রাজনৈতিক পরিষদে প্রথম থেকে কিন্তু 3 জন নারী নেত্রী ছিলেন। এবং এটা ব্যাপারটা মোটেই এরকম না যে ওনারা টোকেন কিংবা ধরেন হিসেবে ছিলেন। ওনারা প্রত্যেকেই তাদের কাজের জায়গা, তাদের আন্দোলন সংগ্রাম, রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক যোগ্যতা সব মিলেই কিন্তু ওনারা আমাদের ওই নেতৃত্বের জায়গাতে ছিলেন। আমরা কিন্তু ওই জায়গাটা এনশিওর করেছি। আরেকটু পরিষ্কার করে বলি, ভবিষ্যৎ নিশ্চয়তার জন্য এনসিপি মনে করছে, তাহলে প্রকাশ্যে এনসিপি বলছে ভবিষ্যতে সরকারের যে নারীর কর্মসংস্থান, নেতৃত্ব অথবা স্বাধীনতা, সেই জায়গা থেকে এনসিপির সমর্থন এবং এনসিপির যে নীতি, সেই নীতি তারা মানবে এবং সেই নীতির পথ ধরেই চলবে। এবং সেখানে যদি তাদের জামাতের সঙ্গে অর্থাৎ তাদের রাজনৈতিক জোটের সঙ্গে দ্বিমতের প্রয়োজন হয়, তারা সেই দ্বিমত করবে, এখনো করছে, তাই তো? নিশ্চয়ই, নিশ্চয়ই তাই। ধন্যবাদ আপনাকে। এই সময় এসে জাহিদুর রহমান, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, বাংলাদেশ, আমরা এই সময়, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, যখন আসলে এআই নিয়ে কথা বলার কথা, যখন বিশ্বের নানা দেশের সঙ্গে নিজেদের বুদ্ধিমত্তা কতখানি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার কথা, এখন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, নারী নেতৃত্ব, নারীদের অংশগ্রহণ, নারীদের শিক্ষা, কর্মঘণ্টা, নারীদের পড়াশোনা, সব কিছু নিয়ে যখন কথা বলছি, বৈশ্বিক যেই প্রেক্ষাপট, সেখানে আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, একটু সেই বিষয়টা জানতে চাই। এটা খুবই অ্যালার্মিং আমাদের জন্য। মানে নির্বাচনী ব্যবস্থার মধ্যে দল এসছেন, তারা এটা করবেন, তারা নির্বাচন করে ক্ষমতায় যেতে চান, কিন্তু সেই আলাপগুলো বাংলাদেশে এসে হাজির হয়েছে। মানে এটা তালেবানি শাসন হবে না, কিন্তু এখানে একটা ফান আছে। মানে আমি ওই যে জামাতকে ডাবল স্ট্যান্ডার্ড বলে, বা একটু বলেই ফেলি সরাসরি, মোনাফেক বলে। আচ্ছা, জামাতের আমিরের হওয়ার যোগ্যতা যেটা, তাতে কনস্টিটিউশনে কি লেখা উচিত ছিল? 1 নাম্বারটা নারী হওয়া যাবে না, নারী হওয়া যাবে না। 1 নাম্বার আমি মনে করি ওনাকে পুরুষ হইতে হইবে, নাই তো ওখানে। ওটা লিখলে কিন্তু ওই যে কনস্টিটিউশনের ঝামেলার সাথে ক্ল্যাশ করবে, ঝামেলা হবে, সে কারণে উনি লিখেন নাই। এটা বলার উদ্দেশ্য হচ্ছে উনি লিখেন না, কিন্তু মনে ধারণ করেন। ওনার মনে আর কি কি আছে আসলে, যেটা আমরা জানি না এখনো? কি কি আছে আমি জানি না। উনি নারীকে কামলা বলছেন, যে নারী বাইরে কাজ করেন, কর্মজীবী নারীকে এনি ফর্ম কাজ করছেন, এনকারেজ করছেন যে কাজ করছে না এমন নারীকে বিয়ে করো, ইয়াংদেরকে বলছেন। তো আমাদের সমস্যাটা কোন জায়গায় দাঁড়ালো তাহলে? ওনার মনের ভেতরে কি আছে? ওনারা কিন্তু একটা সেকুলার ফেস বা একটা মুখোশ ধরছেন, কিন্তু এটা মাঝে মাঝে বেরিয়ে যায়। মুখোশ ধরে কখনো কখনো বলছেন আমরা শরিয়া কায়েম করব না, আবার তাদের মধ্য থেকে নিম্ন পর্যায়ের আমার সাথে অন্তত 4-5 জন এমপি ক্যান্ডিডেট টক শোতে বলেছেন শরিয়া কায়েম করবেন, কারণ তার তো ইসলামী ভোটও লাগবে। দীর্ঘদিন যারা ইসলাম কায়েমের জন্য জামাতকে ভোট দিতে চেয়েছিল, ইসলাম কায়েম করে কি হবে সেটা ইজ এ ডিফারেন্ট ডিবেট।
ইউল হ্যাভ টু বি অনেস্ট। আবার আপনি শরিয়া কায়েম করবেন বলবেন, কিন্তু সেটা যদি হয়ে যায় তাহলে ডোমেস্টিক প্রচুর মানুষ ভোট দেবে না। এবং ওই যে ইন্টারন্যাশনাল কথা বলছেন, ইন্টারন্যাশনাল কমিউনিটি আপনাকে বাংলাদেশে একটা দল শরিয়া কায়েম করবে মানে করলে কি হতে পারে। কিছুদিন আগে ওয়াশিংটন পোস্টের একটা লিকড যে অডিও ভিত্তিক একটা রিপোর্ট ছিল, ওখানে বলা আছে যে জিজ্ঞেস করা হচ্ছিল যারা যদি কায়েম করে কি হতে পারে। ইনফর্মালি বলছেন যে বাংলাদেশের মানে পোশাকে 100% ট্যারিফ দিয়ে দেওয়া হবে, এরকম আরো অনেক কিছু। তার চেয়ে জরুরি কথা, জামাতের মতো একটা দল যখন বাংলাদেশে এম্পাওয়ার্ড হচ্ছে, এটা ভারতের হাতে বিরাট ন্যারেটিভ তুলে দেয়। সে দীর্ঘদিন থেকে এটাই বলার চেষ্টা করেছিল শেখ হাসিনা যদি নির্বাচন চুরি করে, করাপ্ট হয়, যাই হয় হোক, ওকে থাকতে হবে, না হলে বাংলাদেশে এরকম এলিমেন্টস আছে যারা মাথা চাড়া দিবে, দিয়ে এই ধরনের পরিস্থিতি করবে ইসলামিক এক্সট্রিমিস্টরা। এখন ভারতের ন্যারেটিভ আরো শক্তিশালী হলো। ভারত এখন গ্লোবাল কমিউনিটিকে দেখিয়ে বলবে, দেখো আমরা ঠিক ছিলাম, আমরা ঠিক ছিলাম কিনা। এই যে দেখো, ওরা নারীকে আমিরই হতে দিতে চায় না, ওরা নারীকে ঘরে বেঁধে রাখতে চায়, ওরা নারী সম্পর্কে এই ধরনের ডেরিগেটরি, অকল্পনীয় ডেরিগেটরি মন্তব্য করে। এগুলো চলবে তো? ফরিদুল হক, যেটি আসলে এখন এসে সকলের প্রশ্ন, একদম সাধারণ সব শ্রেণীর মানুষও জানতে চাচ্ছে, নিশ্চয়ই এনসিপির মনে এই প্রশ্নটি এসেছে, সেটি হলো 2001 সালে যখন জামায়াত জোটে গেল, তখন সেই জোটেরও নেতৃত্বে নারী প্রধান ছিলেন। তখন তারা কোনো প্রতিবাদ জানায়নি, বরং জোটভুক্ত হয়ে সরকারও গঠন করলো। তখন সেটা কিভাবে তারা করলো আজকের এই ঘটনার পরে? বা আজকের ঘটনা আমরা ধরে নিলাম এটি একটি মিথ্যাচার, এর আগেও যেই সব কথাগুলি তারা বলেছেন, সেই জায়গা থেকে এনসিপি সরাসরি জিজ্ঞেস করেছে কিনা তাদের জোট সঙ্গীকে যে এই অবস্থান, এরকম দ্বিচার অবস্থান কিভাবে তারা গ্রহণ করতে পারে, অথবা এটি কতখানি নৈতিক জায়গা থেকে সঠিক? না, এটা তো ধরেন বললাম যে নীতিগত ব্যাপারটা তো তাদের, এটা জিজ্ঞেস করার জায়গাটা যে পর্যায়ে আলোচনা হয়েছে, এটা করা হয়েছে কিনা এটা আমার জানা নেই, তবে আমি মনে করি জিজ্ঞেস করা উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে একটা দারুণ ডিলেমা আছে, মানে ভোটের রাজনীতির ক্ষেত্রে একটা দারুণ ডিলেমা আছে, যে এই ডিলেমাতে আসলে কম বেশি সবাই পড়ে। এখানে জাহিদ ভাই তার কথার ভিতরে একটা শব্দ বলছেন, এটা আমার কানে লাগছে। উনি একটা ইসলামী ভোটের কথা বলছেন, মুসলিম ভোটের কথা বলেননি, ইসলামী ভোট। কিংবা ধরেন জামাতের আমির যে কামলা নারীদের কথা বলছেন, কোট আনকোট, আমি সম্মান রেখে বলতেছি কামলাদেরকে। আমাদের এই ভূখণ্ড তো প্রধানত কৃষি প্রধান ভূখণ্ড। আমরা জানি কৃষিতে নারীদের অংশগ্রহণ, আমার ধারণা এটা 60%-এর বেশি, 60%। তাহলে যেই নারীরা কৃষিকাজ করেন ওনারা কামলা কিনা? কারণ ওনারা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে তো না খেয়ে মারা যাবো আমরা। এই না একটা খুব ইন্টারেস্টিং। কিন্তু প্রবলেম হচ্ছে যে ওইটা না, প্রবলেম হচ্ছে মুসলিম ভোট না, ইসলামী ভোট নামে এখানে সম্ভবত একটা আলাদা ক্যাটাগরি তৈরি হয়েছে, যেই ক্যাটাগরিকে আলাদা করে ইসলামিক দলগুলো টানতে চায়। এটা জামাত যেহেতু ধরেন এখন একটু বেশি সামনে আছে, জামাতকে নিয়ে কম মানে বেশি আলোচনা হচ্ছে, কিন্তু অন্য ঘটনাও আছে। আজকে সকালে আমাকে একজন একটা স্ক্রিনশট পাঠিয়েছে, এটা আমি ঠিক না বেঠিক বলতে পারবো না, জাহিদ ভাইকে আমি বিশেষভাবে বলবো এটা একটু আপনি যাচাই করে দেখেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি তাদের অন্যতম প্রভাবশালী এবং জনপ্রিয় নারী নেত্রীকে বাদ দিয়ে যেই আসনটা জোটের কাছে ছেড়ে দিয়েছে, সেই জোটের যিনি প্রার্থী, ওনার একটা ফেসবুক পোস্টের মধ্যে পেছনে অনেক মানুষ পতাকা নিয়ে আছেন, যেখানে প্রচুর বাংলাদেশি পতাকা আছে, ওটাতে অসুবিধা নেই। কিন্তু একটা জায়গায় আমার চোখ আটকে গেছে, সেটা হচ্ছে একটা সাইডে 2টা কালো আর একটা সাদা সম্ভবত কলেমা খচিত পতাকা আছে। আমরা জানি যে কলেমা খচিত সাদা অথবা কালো পতাকা কারা ব্যবহার করে? যারা প্রধানত শরিয়া কায়েম করতে চায়, কিংবা আইএসএস, তালেবান এই ধরনের সংগঠনগুলো এটা ব্যবহার করে। এটা কিন্তু বিএনপির একজন জোট সঙ্গী, তিনি সম্ভবত একটা দলেরও প্রধান, একটা ইসলামিক দলেরও প্রধান, উনিও কিন্তু এটা ব্যবহার করছে। তার মানে ওনাদের মধ্যেও কিন্তু এটা উকি দেয়। এখন বিএনপিকেও কিন্তু এই একই ফেস করতে হচ্ছে, সম্ভবত ওনারাও ইসলামী ভোট টানার জন্য তাদেরকে জায়গা দিতে হচ্ছে, তাদেরকে করতে হচ্ছে। এখন আমাদেরকে বাংলাদেশের গণতান্ত্রিক যে গণতান্ত্রিক স্ফেয়ারে যে গণতান্ত্রিক রাজনীতি যারা করতে চান, ইভেন ইসলামিক দলের নামে যারা রাজনীতি করেন, তাদেরও এই জায়গাটাতে বুঝতে হবে যে বাংলাদেশ একটা গণতন্ত্রের বাইরে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই। এর বাইরে আপনি বাংলাদেশকে চাইলেও নিতে পারবেন না। গণতন্ত্রের পথে আপনাকে হাঁটতে হবে এবং ক্রমাগত আরও ভালো গণতন্ত্র করতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা সবার জন্য। আপনি যেই মানে বিশ্বাসের জায়গা থেকেই আসেন, আপনি যেই ধর্মেরই হন, যাই হন, বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র লাগবে, এটাই শুরু এবং এটাই শেষ, এখানে ফুল স্টপ। এরপরে আর আপনার অন্য কোনো আলাম নেই। কি করবেন আপনি? আরো ভালো গণতন্ত্রের বিকল্প অন্য কোনো কিছু দিয়েই আপনি করতে পারবেন না, এটা নাই, এই বাস্তবতাটা নাই। ধন্যবাদ আপনাকে জাহিদুর রহমান। আপনার কাছে যে প্রশ্নের উত্তর একটু ছোট করেই নিতে চাই, তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে ভবিষ্যতে নারীরা যে রাজনীতি করবে অথবা রাজনীতিতে তারা অংশগ্রহণ করবে, নারী নেতৃত্ব হবে, নারীদের অবস্থান
টিকিয়ে রাখার জন্য সবচেয়ে জরুরি এই মুহূর্তে কি মনে করেন একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? নারীদেরকে তাদের সেই রাজনৈতিক শক্তিগুলোকে প্রথম চিহ্নিত করতে হবে যে তার অধিকার খর্ব করতে চায়, যে তার সমান অধিকারে বিশ্বাস করে না, যে তাকে ঘরে বেঁধে রাখতে চায়, তাকে চিহ্নিত করতে হবে। এবং তারা যেন শক্তিশালী হয়ে না ওঠে। একটা কথা খুব জরুরি, আমি আবারও বলছি, আমি জানি না তারা যদি কোনো একদিন ক্ষমতায় যান তারা কি কি করতে চাইবেন। জিজ্ঞেস করলে আপনি বলবেন নারীদের পোশাকের ব্যাপারেও কোনো সমস্যা নেই, হু নোজ, কারণ উনি তো সঠিক কথা বলছেন না। উনার কনস্টিটিউশনে লেখেন নাই নারী নেতৃত্ব আমির হবেন না, কিন্তু উনি তো বলছেন, ওনার ভেতরে এটা আছে। সো নারীদেরকে সতর্ক হতে হবে এমন শক্তিকে রাজনৈতিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠতে তারা যেন না দেন, যারা তাদের উপরে এই ধরনের চাপ তৈরি করবেন। এবং আমরা আজকে থেকে আরো বহু পূর্বের বাংলাদেশ বা পৃথিবী যেভাবে আলোচনা হতো সেই আলোচনা করব। সুতরাং সব কিছুর বাইরে আমাদের নানান সংকট আছে, কিন্তু নারীকে তার অধিকার, যে লড়াই করেছে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে এক বিন্দু পেছানোর কথা যে বলবে তাকে পরিত্যাগ করতে হবে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন আপনাদেরকে। দর্শক, নতুন বাংলাদেশের আয়োজন আজকে এখানেই শেষ করছি। তবে বলে রাখছি, আগামীর বাংলাদেশ কেমন হবে তার নির্ধারণ করবেন আপনি, আমি, আমরা সবাই। নতুন বাংলাদেশ হবে আমাদের সকলের, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আজকে। ভালো থাকবেন সবাই।